Hello learners, Assalamu alaikum. It's really great to meet you again. Learners, I hope you are fine and you are preparing yourself for the coming assessment test. This is Mohammad Kamruzzaman, Assistant Professor, Department of English, Milestone College, and I welcome you all to join our today's discussion. Learners, our today's topic is answering multiple choice questions. That is question number 1 from your first paper. Learners, you know, getting full marks, that is 5 out of 5 from this item is easier. But very often we see many of you fail to attain full marks from this item. So it is easier for you if you are a little bit conscious and a little bit careful while reading that text. And obviously for that you need a lot of practices. Learners, today we'll practice a question from a test examination question, that is Hobbyganj Government Mohila College, Hobbyganj from Sylhet Board. We'll go through the passage and we'll try to solve the questions of multiple choice questions. Let us go through the text first. Learners, চলো আমরা তাহলে প্যাসেজটি পড়ে নেই। এই প্যাসেজটি নেওয়া হয়েছে হবিগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ হবিগঞ্জ টেস্ট এক্সামিনেশন 2019 থেকে। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এ অ্যান্ড বি। তোমরা জানো যে এই যে প্যাসেজটি নাম্বার 1 প্যাসেজ থেকে ফার্স্ট প্যাসেজ হিসেবে, তো এই প্যাসেজটি থেকে আমরা আনসার করি কোয়েশ্চেন 1 এর এ অ্যান্ড বি। এতে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অ্যান্ড বিতে হচ্ছে শর্ট কোয়েশ্চেন্স। আজকে যদিও আমরা শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব না, আজকে আমরা শুধুমাত্র মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তারপরেও তোমরা জানো যে যেহেতু একটি প্যাসেজ থেকেই এই দুটি আইটেম আনসার করতে হয়, তো তোমরা যদি একটু কেয়ারফুল থাকো খুব সহজেই আমরা এই প্যাসেজটি থেকে কোয়েশ্চেনগুলো খুঁজে নিতে পারবো। চলো আমরা শুরু করি। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স এ অ্যান্ড বি। অ্যান্ড ইউ নো স্টুডেন্টস, দিস প্যাসেজ has been taken from the historic speech of Bangabandhu Sheikh Mujibur Rahman, that is a speech of 7th March. I stand before you today with a heart overflowing with grief. তোমরা দেখো বঙ্গবন্ধু ওই সময় স্টেজে উঠে বলেছিলেন যে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। এই জায়গাটি খেয়াল করো, ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, অর্থাৎ তিনি বলেছিলেন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে। তো ওভারফ্লোয়িং আমরা কখন বলি? যখন কোনো কিছু উপচে পড়ে, কোনো কিছু যখন পরিপূর্ণ হয়ে যখন উপচে পড়ে ওভারফ্লো হয়, সেটাকে আমরা বলি ওভারফ্লোয়িং। তো তার হার্ট বা তার হৃৎপিণ্ড ওভারফ্লোয়িং ছিল দুঃখ এবং কষ্টে। You are fully aware of the events that are going on and understand their import. তিনি জনগণের উদ্দেশ্যে বলেন যে আপনারা সবই জানেন, দ্যাট আর গোয়িং অন, যা ঘটছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। এখানে তোমরা খেয়াল করো, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। এখানে ইম্পোর্ট কিন্তু আমদানি নয়। সাধারণত ইম্পোর্ট বলতে আমরা কোনো আমদানি করাকে বুঝিয়ে থাকি, বাট এখানে বলা হয়েছে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট, যা ঘটছে আপনারা তার তাৎপর্য বোঝেন, তার গুরুত্ব বোঝেন। এখানে আসলে ইম্পোর্ট হচ্ছে গুরুত্ব। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন। বঙ্গবন্ধু বলেন যে ওই সময়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট, আমরা আমাদের সর্বোচ্চ করে যাচ্ছি। টু কোপ উইথ দ্য সিচুয়েশন, এই সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, এই সিচুয়েশনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য। এখানে কোপ উইথ অর্থ হচ্ছে তাল মিলিয়ে চলা বা মানিয়ে চলা। অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি দ্য স্ট্রিটস অফ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। উনি বলেন যে আমরা তাল মিলিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু তারপরেও আমাদের দেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর এর সড়কগুলো খেয়াল করো, আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। এখানে অ্যাওয়াশ শব্দটা ওয়াশ থেকে উৎপত্তি হয়েছে। ওয়াশ তো আমরা জানো, ওয়াশ হচ্ছে ধৌত করা, এখানে অ্যাওয়াশ হচ্ছে বিধৌত। বাট এই স্পিচে এখানে অ্যাওয়াশ বলতে আসলে এখানে রাজপথকে রঞ্জিত বোঝানো হয়েছে, অর্থাৎ ঢাকা,
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাজপথ আমাদের ভাইয়ের রক্তের দ্বারা রঞ্জিত হচ্ছে। দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। দ্য পিপুল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি। বঙ্গবন্ধু বলেন, বাংলার মানুষ আজ বাঁচতে চায়। এরপরে বলেন, উইথ দ্য ব্লাড দ্য পিপুল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ। বাংলার মানুষ আজ বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপুল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু দেয়ার রাইটস। বাংলার মানুষ আজ তাদের অধিকার চায়। দে ওয়ান্ট দেয়ার রাইটস। নেক্সট দেখো, হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং। কি এমন আমরা করেছি যে অন্যায় ছিল? আফটার দ্য ইলেকশনস দ্য পিপুল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ। ইলেকশনের পরে এদেশের জনগণ একচ্ছত্রভাবে আমাকে ভোট দিয়েছে, অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে ওই সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ছিল এই পূর্ব বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক দল। উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। বঙ্গবন্ধু বলেন যে আমরা জাতীয় পরিষদ বা জাতীয় সংসদে বসতে পারতাম। ড্রাফট কনস্টিটিউশন ফর আওয়ার সেলস দেয়ার। সেখানে আমরা আমাদের জন্য একটি সংবিধান রচনা করতে পারতাম। এখানে ড্রাফট হচ্ছে আসলে রচনা করা, সাজানো। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি। আর আমাদের দেশটি আমরা গড়ে তুলতে পারতাম। দ্য পিপুল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম। বঙ্গবন্ধু বলেন, যদি আমরা সংসদে বসতে পারতাম আর আমাদের দেশকে সাজাতে পারতাম, তাহলে এদেশের মানুষ কী পেত? এদেশের মানুষ পেত তাদের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি এবং তাদের সাংস্কৃতিক মুক্তি। বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় যে আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে, আমি আজ আপনাদেরকে বলবো, দ্যাট উই হ্যাভ পাসড থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স, যে আমরা কাটিয়েছি 23টি দুঃখের বৎসর, নিগ্রহের বৎসর। এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাজিক হচ্ছে আসলে কষ্টের, ট্র্যাজিক হচ্ছে আসলে আক্ষেপের। হ্যাঁ, আমরা বাঙালিরা ওই সময় বঙ্গবন্ধু বলেন যে 23টি কষ্টের দুর্দশার বছর আমরা কাটিয়েছি। Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, of bloodshed by them repeatedly. আর উনি বলেন যে বাংলার ইতিহাস হচ্ছে এদেশের মানুষের উপরের টর্চার এবং আক্রমণের ইতিহাস, এদেশের মানুষের রক্ত ঝরানোর ইতিহাস, এবং বারবার এদেশের মানুষের রক্ত ঝরেছে। ব্লাডশেড বাই দেম রিপিটেডলি, রিপিটেডলি হচ্ছে বারবার, বারবার এদেশের মানুষ তাদের রক্ত দিয়েছে। 23 ইয়ার্স অফ আ হিস্ট্রি অফ মেন অ্যান্ড উইমেন ইন অ্যাগনি। তোমরা জানো যে অ্যাগনি হচ্ছে দুঃখ বা কষ্ট বা যাতনা। তো বঙ্গবন্ধু বলেন 23 ইয়ার্স অফ এ হিস্ট্রি অফ মেন অ্যান্ড উইমেন ইন অ্যাগনি। এদেশের নারী পুরুষ নির্বিশেষে এই মানুষ কাটিয়েছে 23টি বছর অত্যন্ত কষ্ট এবং যাতনায়। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ আ পিপুল হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়ে ক্রিমসন উইথ দেয়ার ব্লাডস। এদেশের মানুষের ইতিহাস হচ্ছে বারবার তার দেশের রাজপথ রক্তে রঞ্জিত করার ইতিহাস। তোমরা দেখো ক্রিমসন, ক্রিমসন হচ্ছে গাঢ় লাল বর্ণকে বলা হচ্ছে ক্রিমসন। আর এখানে হাইওয়ে ক্রিমসন উইথ দেয়ার ব্লাড, হাইওয়ে তাদের রক্তে আসলে রঞ্জিত হয়েছে, রক্তে রঞ্জিত হওয়ার কারণে এই জায়গাটাকে ক্রিমসন হিসেবে উল্লেখ করা হয়েছে। উই শেড ব্লাড ইন 1952। তোমরা জানো বাঙালি জাতি 1952 সালে ভাষা আন্দোলনের জন্য রক্ত ঝরিয়েছে, প্রাণ দিয়েছে। ইভেন দো, এমনকি উই ওয়ার দ্য ভিক্টরস, আমরা বিজয়ী হয়েও ইন দি ইলেকশনস অফ 1954 উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন। বঙ্গবন্ধু বলেন যে আমরা 54 নির্বাচনে বিজয়ী হয়েও গদিতে বসতে পারি নাই, অর্থাৎ ক্ষমতার ভার গ্রহণ করতে পারেন নাই। In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. যে 1958 সালে
তৎকালীন সামরিক জান্তা জেনারেল আইয়ুব খান তিনি মার্শাল ল জারি করেন। আর মার্শাল ল জারি করে এখানে একটু ওয়ার্ড দেখো, এই যে এনস্লেভ। এনস্লেভ হচ্ছে দাসত্বে পরিণত করা। তিনি আমাদের দাসত্বে পরিণত করেন ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছরের জন্য, অর্থাৎ তিনি পরবর্তী 10 বছর ক্ষমতায় থাকেন। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. আর 1966 সালে যখন বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে 6 দফা আন্দোলন করা হয়, তখন 7ই মার্চ এদেশের ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয়। 7ই জুন এদেশের মানুষকে গুলি করে হত্যা করা হয়। When after the movement of 1969, আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, আর 1969 যখন আন্দোলনের ফলে, when after the movement, আন্দোলনের ফলে যখন 1969 আইয়ুব খান তার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন, ফেল ফ্রম পাওয়ার, পাওয়ার থেকে যখন তিনি তাড়িত হন, অ্যান্ড ইয়াহিয়া খান assumed the reins of the government, ইয়াহিয়া খান তখন সরকারের দায়িত্বভার গ্রহণ করেন। এখানে রেইনস অর্থ হচ্ছে লাগাম, বা এখানে হচ্ছে দায়িত্ব। উনি সরকারের দায়িত্বভার গ্রহণ করেন। হি ডিক্লেয়ার্ড দ্যাট, তিনি ঘোষণা করেন যে আইয়ুব খানের পতনের পরে ইয়াহিয়া খান ঘোষণা করেন যে হি উড গিভ আস আ কনস্টিটিউশন অ্যান্ড রেস্টোর ডেমোক্রেসি, তিনি আমাদের একটি সংবিধান দেবেন আর গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেন। উই লিসেন টু হিম দেন, আমরা তার কথা শুনেছি, তখন আমরা তার কথা শুনেছি। এ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, আর তারপর থেকে অনেক কিছুই ঘটেছে এবং নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। তো লার্নার্স, এই পর্যন্তই ছিল আমাদের প্যাসেজটি। এই প্যাসেজটির পরেই আমরা এবার পেতে যাচ্ছি আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এই কোশ্চেন্সগুলোর উত্তর অবশ্যই আমাদের এই প্যাসেজে দেয়া আছে, কোনোটি সরাসরি দেয়া আছে, কোনোটি ইঙ্গিতে দেয়া আছে। তো তোমরা যদি একটু ভালো করে প্যাসেজটি বুঝে থাকো, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং যদি ভেরি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে খুব সহজেই আমরা এই মাল্টিপল চয়েস আনসারগুলো বের করে নিতে পারবো। দেখো, কোশ্চেন এ, চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। প্রথমটি দেখো, দ্য ওয়ার্ড ইম্পোর্ট অ্যাবাভ রেফার্স টু, ইম্পোর্ট বলতে কি বোঝাচ্ছে? আমি বলেছিলাম প্যাসেজে যে ইম্পোর্ট, সাধারণত ইম্পোর্ট বলতে কি বোঝায়? ইম্পোর্ট বলতে বোঝায় কোনো কিছু আমদানি করা, ইম্পোর্ট। বাট এই প্যাসেজে ইম্পোর্ট বলতে কি বুঝিয়েছে তোমরা দেখো, ট্রিভিয়ালিটি, ট্রিভিয়ালিটি হচ্ছে তুচ্ছতা, দেন 2 নম্বরে আছে সিগনিফিকেন্স, তাৎপর্য, 3 নম্বর হচ্ছে নেসেসিটি, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে পারচেস। তো আমরা যদি একটু প্যাসেজে চলে যাই, আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যে প্যাসেজে দেখো পরিষ্কারভাবে আমাদের মনে আছে, দেখো এই যে জায়গাটায় যে ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দি ইভেন্টস দ্যাট আর গোয়িং অন, তিনি এদেশের মানুষকে বলেন যে আপনারা জানেন যে কি ঘটে যাচ্ছে, কী সব ঘটছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট, এই যে এটা এখানে শব্দটা এখানে দেয়ার ইম্পোর্ট, তাদের তাৎপর্য আপনারা বুঝতে পারছেন। এখানে ইম্পোর্ট বলতে তাৎপর্য। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে অ্যান্সারটি কি পেয়ে যাচ্ছি? আমরা অ্যান্সারটি পেয়ে যাচ্ছি দ্য ওয়ার্ড ইম্পোর্ট অ্যাবাভ রেফার্স টু সিগনিফিকেন্স। ওকে, চলো আমরা বি কোশ্চেনটি দেখি। হোয়াট ইজ দ্য ওয়ার্ড ক্যাটাগরি অফ অ্যাওয়াশ ইন দি প্যাসেজ? শিক্ষার্থীরা তোমরা একটা বিষয় খেয়াল করো, সেটি হচ্ছে যে আমরা প্যাসেজটি পড়েছি এবং এই প্যাসেজটিতে আমরা অনেক নিউ ওয়ার্ডস পেয়েছি, ভোকাবুলারি পেয়েছি, কিন্তু আসলে এই যে কোশ্চেনটি, এটি কিন্তু দেখো গ্রামাটিক্যাল একটি কোশ্চেন, এবং যদিও এই প্যাসেজে গ্রামারের সঙ্গে সম্পর্ক নেই, বাট তারপরেও এই যে গ্রামারের, বিশেষ করে পার্টস অফ স্পিচ, এ ব্যাপারে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। কেন প্যাসেজটির এই জায়গা থেকে প্রশ্ন এসেছে, হোয়াট ইজ দ্য ওয়ার্ড ক্যাটাগরি অফ অ্যাওয়াশ ইন দি প্যাসেজ? এই প্যাসেজে অ্যাওয়াশ যে শব্দটি এসেছে, এটি কোন ক্যাটাগরির পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব অর অ্যাডভার্ব? তো তোমরা জানো অ্যাওয়াশ অর্থ হচ্ছে বিধৌত, ওয়াশ থেকে অ্যাওয়াশ, ওয়াশ হচ্ছে ভার্ব, অ্যাওয়াশ হচ্ছে বিধৌত অর্থাৎ রঞ্জিত। তো কোনো কিছু যদি রঞ্জিত হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা প্যাসেজে এই উত্তরটি সরাসরি পাবো না, বাট আমরা পার্টস অফ স্পিচের আলোতে বুঝে নিলাম এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। চলো আমরা সি কোশ্চেনটি দেখি। হোয়াট ডাজ দ্য ফ্রেজ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ ডিনোট? এখানে
আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, অর্থাৎ ওভারফ্লোয়িং ভারাক্রান্ত, উইথ গ্রিফ, গ্রিফ হচ্ছে কি দুঃখ, আক্ষেপ। তো চলো আমরা সরাসরি প্যাসেজে চলে যাই, বাট তার আগে আমরা দেখি আমাদের অপশনগুলো কি আছে। অপশন 1 হচ্ছে গ্রিভাস হার্ট, গ্রিভাস হচ্ছে একটা আক্ষেপপূর্ণ ভারাক্রান্ত হৃদয়। এবার হচ্ছে 2 রিলিভড মাইন্ড, রিলিভ মানে কি মুক্তিপ্রাপ্ত, মানে টেনশন ফ্রি, তো রিলিফ তো হতেই পারে না, তাই না। এরপরে দেখো জাকান্ট মাইন্ড, জাকান্ট হচ্ছে চেয়ারফুল মাইন্ড, চেয়ারফুল হওয়ার কোনো সুযোগ নেই। আর রয়েছে পেন্সিভ মুড, পেন্সিভ মুড হচ্ছে চিন্তিত, কোনো দুঃখের বিষয়ে চিন্তিত ভারাক্রান্ত যে মুড তাকে আমরা বলি, থটফুল যে মুড তাকে আমরা বলি পেন্সিভ মুড। তো আমাদের 1 and 4 গ্রিভাস হার্ট এবং পেন্সিভ মুড, এই দুটির মধ্যে কোনটি হতে পারে। চলো আমরা একটি প্যাসেজটিতে দেখে আসি আমাদের টেক্সটে কী দেওয়া আছে। একদম ভেরি ফার্স্ট লাইন তোমরা যদি খেয়াল করো, এখানে লেখা আছে পরিষ্কারভাবে, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিভ, ওভারফ্লোয়িং উইথ গ্রিভ। তোমরা দেখতে পাচ্ছ গ্রিভ, গ্রিভ হচ্ছে আক্ষেপ। তো বঙ্গবন্ধু হৃদয় ওই সময়ে আক্ষেপ দ্বারা, ক্ষোভ দ্বারা পরিপূর্ণ ছিল। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের সি এর অ্যান্সারটি হচ্ছে এখানে গ্রিভাস হার্ট, আমরা উত্তরটি পেয়ে গেলাম, দুঃখ ভারাক্রান্ত হৃদয়। ওকে, এরপরে ডি দেখো, আইয়ুব খান ডিক্লার্ড মার্শাল ল ফর, এখানে দেওয়া আছে 9 years, 10 years, 8 years, 12 years। তোমরা যদি প্যাসেজটি একটু মনোযোগ দিয়ে পড়ে থাকো, পরিষ্কারভাবে তোমরা দেখেছো, আমাদের মনে হয় না যে আমাদের টেক্সটে ফিরে যাওয়ার দরকার আছে। এখানে আমরা জানি এটি হচ্ছে 10 years। আইয়ুব খান 10 বছরের জন্য এদেশের মানুষকে গোলাম করে রেখেছিলেন, বা জাস্ট হি এনস্লেভড আস ফর 10 years ডিউরিং হিজ রুল। এরপরে দেখো আমরা যদি লাস্ট কোশ্চেনটি দেখি, লাস্ট মাল্টিপল চয়েস, সেটি হচ্ছে দ্য ওয়ার্ড ড্রাফট মিনস, ড্রাফট মিনস স্কেচ, ফ্যাশন, ডিজাইন, স্টাইল। তোমরা জানো যে স্কেচ হচ্ছে সাধারণত কোনো কিছু যখন আমরা রাফ আকারে ড্রয়িং করি, একটি ফার্স্ট অ্যাটেম্প বলা যায়, নট ফিনিশড প্রোডাক্ট, সেটাকে আমরা স্কেচ বলি। আর ফ্যাশন তো জানোই, ফ্যাশন, ফ্যাশন হচ্ছে হাল এবং কোনো কিছু প্রদর্শন করা। এরপর হচ্ছে ডিজাইন, ডিজাইন হচ্ছে কোনো কিছু আসলে রচনা করা, কোনো কিছুকে সাজানো, কোনো কিছুকে একটা রূপ দেওয়া। আর স্টাইল তো জানো, স্টাইল হচ্ছে এটি একটি ফ্যাশনের মতো। তো আমরা যদি এই টেক্সটিতে একটু ফিরে যাই, যে আমাদের টেক্সটিতে কী ছিল, টেক্সটিতে আমাদের যে জায়গাটায় ডিজাইন ড্রাফটের কথাটা ছিল, তোমরা দেখো, এই জায়গাটা পেয়ে গেছে। দেখো যে উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, এই যে ড্রাফট কনস্টিটিউশন। তো কনস্টিটিউশন অবশ্যই আমরা কি করব, আমরা রচনা করব। তো কনস্টিটিউশন যেহেতু রচনা বুঝিয়েছে, তাহলে আমাদের লাস্ট অ্যান্সারটি হচ্ছে দ্য ওয়ার্ড ড্রাফট মিনস ডিজাইন। তো লার্নার্স, আমরা আমাদের এখানে 5টি মাল্টিপল চয়েস কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে গেলাম, এবং এই অ্যান্সারগুলো কোনোটা ডিরেক্ট দেওয়া থাকে, কোনোটা এখানে একটা ইন্টিমেশন থাকে, সরাসরি না থাকলেও একটা ইঙ্গিত থাকে। আর কিছু গ্রামাটিক্যাল টার্মও আমাদেরকে আয়ত্ত করতে হবে। তোমরা জানো যে এই যে কোশ্চেন নাম্বার বি, এখানে আমাদের এটা কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ধারণ করতে বলা হয়েছে। এরপরে কখনো কখনো কিছু ওয়ার্ড দেওয়া থাকে, সেগুলোর সিনোনিম অ্যান্টোনিম বের করতে হয়। তো আমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম এগুলো শিখতে হবে। এই বিষয়গুলো যদি তোমরা কেয়ারফুল থাকো, খুব সহজেই আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনে 5-এ আমরা আউট অফ 5 পেতে পারবো। লার্নার্স, চলো এবার আমরা এক এক গ্ল্যান্সে আমাদের আনসারসগুলো দেখে নিই। একই সঙ্গে আমরা জানবো যে মাল্টিপল চয়েস কোশ্চেন্সের আনসার লেখার কারেক্ট মেথডটি কি। দেখো এখানে আমরা আনসারগুলো দেখতে পাচ্ছি। আমাদের কোশ্চেন এ এর আনসার হচ্ছে 2 সিগনিফিকেন্স, কোশ্চেন বি আনসার হচ্ছে 1 অ্যাডজেক্টিভ, কোশ্চেন সি আনসার হচ্ছে 1 গ্রিভাস হার্ট, কোশ্চেন ডি আনসার হচ্ছে 2 10 years, and last one কোশ্চেন ই এর আনসার হচ্ছে 3 ডিজাইন। So this is the correct method of answering multiple choice questions. But learners, আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে তোমাদের যখন আমরা এক্সাম স্ক্রিপ্টস গুলো চেক করি, দেখি যে তোমরা সঠিক মেথডে এগুলো আনসার করোনি, এবং এটা তোমাদের রেজাল্টের উপরে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে। যেমন দেখো, আমরা তোমাদের স্ক্রিপ্ট চেক করতে গিয়ে অনেক সময় দেখতে পাই যে তোমরা আনসারটি না লিখে শুধুমাত্র নাম্বার দিয়ে রেখেছো। তো যেমন দেখো
এখানে প্রথম এ কোশ্চেনের নাম্বার সঠিক আনসার হচ্ছে 2 এবং বি তে হচ্ছে 1। তো এটি তোমরা লিখছো বাট তোমরা আনসারটি লিখছো না, এটা কারেক্ট মেথড নয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তোমরা নাম্বারটি লিখছো না কিন্তু তোমরা আনসারটি লিখছো, যেমন সিগনিফিকেন্স আর এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। সো লার্নার্স, আনসারটি নাম্বারটি না লিখে শুধু আনসারটি লিখেছো, এটিও যেমন কারেক্ট মেথড নয়, একইভাবে শুধু নাম্বার দিয়ে আনসারটি না লেখা এটিও কারেক্ট মেথড নয়। কারেক্ট মেথড হচ্ছে তোমাকে নাম্বার এবং আনসার দুটোই লিখতে হবে। সো লার্নার্স, getting 5 out of 5 in answering multiple choice questions is really easier, but for that you have to be very careful while reading the text, and for that you need a lot of practices. So I hope certainly you have watched the class carefully and you will be benefited if you follow it. লার্নার্স, আমাদের আবারও দেখা হচ্ছে আগামী অন্য কোনো দিনে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।